হয় না বড় হয়ে কাজে বড় হবে। মূলত এই বক্তব্য দিয়ে আজ শুরু করতে হচ্ছে, তার কারণ দিনের পর দিন যেইভাবে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কখনো বাজার দরে, কখনো বা মধ্যবিত্তের পকেটে, বিভিন্ন সময় পকেটের টান পড়া থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তের যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণার উপর বেস করে এখনকার রাজনীতি একেবারে তুঙ্গে হয়ে রয়েছে। কেন বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যেই বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ আপনারা নিশ্চয়ই জানবেন, সাধারণ মানুষের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত প্রত্যেকের পকেটে কত টাকা থাকবে, কত টাকা দেশ ইনকাম করবে এবং সেই ইনকামের থ্রুতে কোথায় কিভাবে সার্ভিস পৌঁছবে, কে কতটা উন্নয়নের দিকে এগিয়ে যাবে, এই সব কিছু নির্ভর করে বাজেটের ওপরে। আর সেই বাজেটকে ঘিরেই এখন ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ির কাটায় সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। এই যাবতীয় বিষয় নিয়ে আজ অধিবেশনে একেবারে বিস্ফোরক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি যা যা বক্তব্য রেখেছেন সেই সব নিয়ে তো আলোচনা হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কতটা নিরাপত্তা রয়েছে, সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়তে চলেছে এই বাজেটের থ্রুতে, কি বলছেন বিজেপির পক্ষ থেকে, কি বলছে তৃণমূলের পক্ষ থেকে, কিংবা বিরোধী শিবির, অর্থাৎ এক কথায় এনডিএ বনাম INDIA, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু সবার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, বাংলায় কি বন্যা পরিস্থিতি হয়নি? তাহলে বাংলার জন্য বাজেট নেই কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, NH10 সংস্করণের জন্য 500 কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি রাজু বিস্তার, টাকা পাওয়া গেল কি? আমার তৃতীয় প্রশ্ন, আমাদের দেশে শিক্ষা নিয়ে কি পরিকল্পনা? মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সন্তানরা সঠিক শিক্ষা পাচ্ছে কি? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, আলুর দাম আকাশছুঁই, মধ্যবিত্তের পকেট ফাঁকা, কৃষকরা দাম পাচ্ছে কি? এই যাবতীয় বিষয় নিয়ে সামনের 1 ঘন্টা, আগামী 1 ঘন্টা আলোচনা পর্ব চলবে। কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, কেন্দ্রীয় বাজেটে শুধুই বঞ্চনার স্বাক্ষর, আর তারই প্রতিবাদে ফেটে পড়ল ইন্ডিয়া জোট। বাজেটের বিরোধিতায় বিক্ষোভে সামিল বিরোধী জোট। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ রাহুল কল্যাণ অখিলেশদের। রাজ্যসভা থেকে ওয়াকআউট খার্গেদের। বাজেট নিয়ে বেজায় চোটে বিরোধীরা। এই বাজেটে শুধুমাত্র 2 রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। বঞ্চনার এই বাজেট নিয়েই আজ উত্তাল সংসদ। অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের সিঁড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সদস্যরা। বুধবার সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন ইন্ডিয়া জোটের সাংসদরা। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্যরা আজ ওয়াকআউট করেন। কেন্দ্রীয় বাজেট নিয়ে সমালোচনা গতকাল থেকেই শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। কারণ বাংলা সহ একাধিক রাজ্যকে বঞ্চনা করে শুধু জোট সঙ্গী বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিরাট বরাদ্দ ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তাই এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলেই কটাক্ষ করছে বিরোধী দলগুলি। আজ সেই ক্ষোভ আঁচড়ে পড়ল সংসদের বাইরে। কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, অখিলেশ যাদব, দোলা সেন, মহুয়া মৈত্র সহ আরও অন্যান্য সাংসদরাও বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন মল্লিকার্জুন খার্গে বলেন, বহু মানুষের সঙ্গে বাজেটে অন্যায় হয়েছে, তাদের সকলকে ন্যায় পাইয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের আন্দোলন। রাহুল গান্ধী বলেন, এই বাজেট বিদ্বেষমূলক, বঞ্চনা। ये आप प्राइम मिनिस्टर से पूछिए। राहुल जी, will you take this इसको up? सदन में उठाएंगे सर। सर आप इसको So they're not allowing them in. राहुल जी, आप क्या कहा जा रहा है? राहुल जी, क्यों नहीं अलाउ किया जा रहा है? आप नेता विपक्ष और आप किसान नेताओं से मिलना चाहते हैं, क्या कहा जा रहा है, क्यों नहीं आने दिया जा रहा किसान? कोई कारण? तो उनको पूछना पड़ेगा। हमने यहाँ इनवाइट किया था अपने ऑफिस में मिलने के लिए, तो यहाँ कहा गया है कि उनको अंदर नहीं आने देंगे, शायद क्योंकि वो किसान है इसलिए यहाँ अंदर अलाउ नहीं कर रहे हैं। Will you take?
সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, আমরা সবাই কৃষকদের এমএসপির দাবি করছিলাম, কিন্তু সরকার কৃষকদের বদলে জোট সঙ্গীদের ন্যূনতম সহায়ক মূল্য দিয়েছে। উত্তরপ্রদেশ কিছুই পায়নি। উত্তরপ্রদেশের তো দ্বিগুণ লাভ পাওয়া উচিত ছিল, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার। আমার মনে হয় লখনৌয়ের মানুষ দিল্লির লোকদের রাগিয়ে দিয়েছে, তারই ফল বাজেটে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ বলেন, সরকার বঞ্চনা করেছে। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও বিহারকে, যারা কেন্দ্রীয় সরকারের জোট সঙ্গী, তাদের সবকিছু দেয়া হয়েছে। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর বলেন, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশেও বন্যা হয়, কিন্তু বাজেটে এই রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে। অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি বঞ্চনা করা হয়েছে। এটা কুর্সি বাঁচাও বাজেট। মনরেগা ফান্ড, শিক্ষা ঋণে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। মধ্যবিত্তরা এতে সব থেকে বেশি ভুক্তভোগী হবে। বাজেটে বৈষম্যের অভিযোগ। মোদী সরকারকে আক্রমণে অভিষেক। শরিকদের তুষ্ট করতে বাজেট মোদী সরকারের আক্রমণে অভিষেক। সবকা সাথ সবকা বিকাশ, এই কথা বলেই ক্ষমতায় এসেছিল বিজেপি, কিন্তু এখন অন্য নীতি নিয়ে চলছে বিজেপি। जो हमारे साथ हम उनके साथ। শুভেন্দুর মন্তব্য টেনে লোকসভায় বিজেপিকে নিশানা অভিষেকে। এই বঞ্চনার বাজেটের প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বড় যে ইম্পর্টেন্ট বিষয় তা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আপনাদের বাজেট নিয়ে কথা হচ্ছে, অতএব এই বাজেটের উপর ভিত্তি করে সাধারণ মানুষের পকেটে কত টাকা থাকবে আর কত টাকা থাকবে না, কিংবা কতটা উন্নয়ন হবে কিংবা হবে না, এই যাবতীয় বিষয় নির্ভর করছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই বাজেট কতটা গুরুত্বপূর্ণ। আর ঠিক এই জায়গাতেই আজ অধিবেশনে বাজেটকে যেভাবে ব্রিফ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, তা আপনাদের সামনে রাখবো। মূলত সংসদে 2021 সালের কথা টেনে বিজেপির এক নেত্রী, বিজেপির এক সাংসদ সরাসরি ওম বিড়লা এবং স্পিকারকে বলেন যে এই শব্দ ব্যবহার করা যায় না, কিন্তু এই শব্দ চয়ন আদতে কি ছিল একবার আপনাদের সামনে রাখবো। বাজেট, অর্থাৎ এই বাজেটকে যখন ক্ল্যারিফাই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অ্যাব্রিভিয়েশনের কথা বলেন। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষেপে কিভাবে এই সরকার অর্থাৎ এনডিএ সরকার বা বিজেপি সরকার সাধারণ মানুষের সঙ্গে খেলা করছে, এই বিষয়ে বোঝানোর চেষ্টা করেছে সংসদে। ঠিক কি বলেছেন বাজেট নিয়ে? বাজেটে বি ফর, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে বিট্রেট, ইউ ফর বলতে চাইছেন তিনি আনএমপ্লয়মেন্ট, ডি ফর ডিপ্রাইভড, জি ফর গ্যারেন্টি, ই ফর এক্সিনসিটি, টি ফর ট্র্যাজেডি। এই যাবতীয় বিষয়ে জানা অত্যন্ত দরকারি। কেন তিনি এই কথাগুলো বললেন, সংসদে দাঁড়িয়ে এই যাবতীয় বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তা হলো আনএমপ্লয়মেন্ট, আপনাদের আনএমপ্লয়মেন্ট এবং তার সঙ্গে ডিপ্রাইভড এবং গ্যারেন্টি, যেখানে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল ঘোটালা, অর্থাৎ গ্যারেন্টি কিংবা ঘোটালা, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকারি। ঠিক এই জায়গাতে আনএমপ্লয়মেন্ট এবং এডুকেশন এবং সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় জ্বলন্ত হয়ে রয়েছে, কি বলুন তো, তা হলো মণিপুর। আর ঠিক সেই মণিপুর নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বক্তব্য রেখেছে একবার শোনাই, তারপর আসছি আলোচনায়। শুনুন। দেখুন, উত্তর পূর্ব ভারতের কোনো স্পর্শকাতর বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই নিয়ে যা বলবার কেন্দ্রীয় দলের যারা মুখপাত্র আছেন তারা বলবেন, কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক থেকে বলা হবে। আমি শুধু এটা মনে করিয়ে দিতে চাই যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পরিবারের মহিলারাই সন্দেশখালীতে তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে গণ অবরোধ করে তুলেছে। আজকেও পশ্চিমবঙ্গে যে অত্যাচার চলেছে, সেই অত্যাচারের অধিকাংশ আপনাদের কাছে আসছে কারণ তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার যাদের বাড়িতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, তারাই আজকে সামনে দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে মুখ করেছেন, প্রতিবাদ করেছেন। পরিচয় পর্বে আসবো আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপির সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রূপম, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথায় অঞ্জনের এই শোতে। আমি সরাসরি অরিজিৎ বাবুর কাছে চলে আসবো। অরিজিৎ বাবু, এত কথা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা হচ্ছে, মণিপুর নিয়ে কথা হচ্ছে, ট্র্যাজেডি নিয়ে কথা হচ্ছে। অরিজিৎ বাবু, আমার প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে আনএমপ্লয়মেন্ট, এডুকেশন নিয়ে আপনারা কি ভাবছেন বলুন তো? সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকেরা ঠিক কি করবে? তাদের সন্তান সন্তানিতে দিয়ে তারা কি ধরনের এক্সপেকটেশন রাখবে?
তারা আদৌ প্রপার এডুকেশন পাচ্ছে কি অরিজিৎ বাবু? দেখুন, বিগত কদিন ধরে এই বাজেট মানে দুদিন ধরে দেখছি বাজেট নিয়ে যেভাবে বিরোধীরা একাধিক মিথ্যা বা ভুল তথ্য বা অসত্য তথ্য ছড়িয়ে যাচ্ছেন যে বাংলা কি পেলো বা বাজেট খুব বাজে হয়েছে। আমি বলি 1 কোটি যুবক যুবতীকে ইন্টারনেট সুযোগ করে দেওয়া হয়েছে। আপনাকে বুঝতে হবে এই বিভিন্ন জিনিস, আজকে ক্যান্সারের ওষুধের মতো এত ইম্পর্টেন্ট একটা ওষুধ, সেটার দাম কমানো হয়েছে। আজকে একাধিক জিনিস, আজকে সোনা থেকে রূপো থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট, আজকে যে আমরা শোটা করছি, এই যে বসে আজকে ফোনে শোটা করছি অনলাইনে, সেই বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বলুন, আজকে ফোন, চার্জার, এই সমস্ত কিছুরও দাম কমানো হয়েছে। এবং একাধিক আজকে বাংলায় মেট্রো রেলে কত কোটি টাকা দেওয়া হয়েছে এটা সবার কাছে আজকে এসছে। এবং যত পাতার পর পাতা খুলবে আরো দেখা যাবে যে বাংলা কি কি পেয়েছে। কলকাতা অমৃতসর করিডোর, আজকে বাংলায় একাধিক জিনিস দেওয়া হয়েছে। কিন্তু আজকে ডিএর ব্যাপারে যখন বাংলায় বারবার বলা হয় যে ডিএটা বাধ্যতামূলক নয়, রাজ্য সরকার যেটা ঠিক করবে সেটা দেবে, কেন্দ্রীয় হারে আমরা কেন ডিএ দেব? সুতরাং ডিএর সময় আমি কেন্দ্রীয় হারে ডিএ দেবো না, কিন্তু যখন বাজেট হবে তখন বাংলার জন্য ভুড়ি ভুড়ি প্যাকেজ চাই, কেন্দ্রীয় সরকারের দলকে ভোট দেব না তাও প্যাকেজ চাই, তাতেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বা এনডিএ সরকার দিচ্ছে। এবং একাধিকবার এছাড়াও আবারও আবাস যোজনার বাড়ির কি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেটা আপনারা দেখেছেন। আবারও একাধিক জায়গায় 100 দিনের টাকা থেকে শুরু করে বিগত দিনেও আমরা দেখেছি এই দুর্নীতি চুরির পরেও কিন্তু সেগুলোকে আটকানো হয়নি। আমি আবারও বলছি যে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, এই যারা রাজ্যে চাকরিগুলোকে বিক্রি করেছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসছে 2022 সালে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যেভাবে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে, সেটাও কিন্তু অবৈধ। অবশ্যই ধর্মেন্দ্র প্রধানজি, আবারও বলছি, নিট নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা ধর্মেন্দ্র প্রধানজি তার দায় স্বীকার করে তিনি আবারও বলেছেন যারা দোষী তারা শাস্তি পাবে। এবং তার সাথেই এটাও উঠে আসছে যে ইন্ডি জোটের একাধিক নেতা তাদেরও কিন্তু এই তাদের আত্মসহায়কের সাথে এই নিট কেলেঙ্কারির অভিযোগ মানে যুক্ত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি আবার বলি এই রাজ্যে যেখানে আমি একটু একটা কথা যে শেষ না করলে কথাটা মানে পুরো বক্তব্যটা মানে ডিমোরালাইজড হয়ে যাবে ব্যাপারটা, সেটা হচ্ছে এই রাজ্যে যেভাবে মুরগি, আলু, পটলের মূল্য বৃদ্ধি হয়েছে, যেভাবে ইলেকট্রিক ইউনিটের স্ল্যাবের দাম বৃদ্ধি হয়েছে, সেই জায়গা থেকে মানুষ না খেতে পেয়ে মরছে। কিন্তু নির্মলা সীতারামন, অঞ্জন বাবু অনেকে ঠিক করুন, আবার ভুল তথ্য। দেখুন আপনি রিটার্ন করার সুযোগ পাবেন না, প্লিজ প্লিজ, না 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 রূপম বাবু আমায় ক্ষমা করবেন, রূপম বাবু, না 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 প্লিজ প্লিজ, অরিজিৎ বাবু না, অরিজিৎ বাবু প্লিজ না, না 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 অরিজিৎ বাবু প্লিজ না, করেন না বা উনি না জানেন প্লিজ না রূপম বাবু, আমি রূপম বাবুকে বলবো না, এক কথায় অঞ্জনের শোতে এই রকম করেন না, করবেন না প্লিজ রূপম বাবু। আমি বারবার বলছি আমাদের প্রোটোকল এটা নয়, সবাই না প্লিজ রূপম বাবু, রূপম বাবু তথ্য দিচ্ছে অবশ্যই সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আপনি অবশ্যই নোট ডাউন করুন, কোনো ভুল তথ্য দেওয়া হয়নি, বলার সুযোগ পাবেন। না 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 অরিজিৎ বাবু, আমি অরিজিৎ বাবু প্লিজ, অরিজিৎ বাবু যখন আমি কথা বলছি তখন বলতে দিন। রূপম বাবু আপনাকে বলছি, যদি আপনার কিছু বলার থাকে কাইন্ডলি নোট ডাউন করুন, রিব্যাটেল করার সুযোগ পাবেন, ব্যাটেল করার সুযোগ পাবেন, কিন্তু তার আগে কোনো বক্তার মাঝে কথা বলবেন না, আমি সবাইকে তাহলে সময় দিতে পারবো না। প্লিজ অরিজিৎ বাবু সংক্ষেপে শেষ করুন, আর 1 মিনিট সময় পাবেন। পিসিআর কে বলবো 1 মিনিট কাউন্টডাউন। যেভাবে ইউনিটের স্ল্যাবের দাম বাড়ানো, হ্যাঁ স্ল্যাবের যেভাবে স্ল্যাবটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আমি কিন্তু একবারও বলিনি ইউনিটের দাম বাড়ানো হয়েছে, আমি বলছি ইউনিটের স্ল্যাবের দাম বাড়ানো হয়েছে। যেভাবে স্ল্যাবের দাম বাড়ানো হয়েছে এবং ভোটের পরে পেট্রোলের দামটাও তো দেখলেন পার লিটারে কিভাবে বেড়ে গেল। আমার কথাটা হচ্ছে যেভাবে মুরগি 200 টাকা ছাড়িয়ে গেছে, আলু, পটল, ঝিঙে, বেগুনের সবজির মূল্য বৃদ্ধি হয়েছে, অন্য রাজ্যে কেন হলো না? সুতরাং আর মণিপুর নিয়ে যারা কথা বলছেন, আমি অবশ্যই বলছি এটা গর্হিত অপরাধ, এর সাথে কোন রকম আপোষ করা যাবে না। কিন্তু এই রাজ্যে যেখানে নারীদেরকে নগ্ন করে হাঁটানো হয়েছিল উত্তরবঙ্গে শুধু বিজেপি করার অপরাধে, যেভাবে একাধিক সালিশি সভায় গণপিটুনি দিয়ে পেটানো হচ্ছে একাধিক তৃণমূল নেতা, জয়ন্ত সিং থেকে তাজিমুল থেকে আজাদ রহমান থেকে জামাল সাদ্দামের মতো নেতার বাড়ির তলায় সুড়ঙ্গ পাওয়া যাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো মুখ খোলে না, তারা শুধু দূরবীন দিয়ে মণিপুর দেখে। বেশ, আর সময় দিতে পারছি না, এবার আমি সরাসরি রূপম বাবুর কাছে যাব, কিন্তু তার আগে অরিজিৎ বাবু আপনাকে একটা কথা বলার রয়েছে। আপনাকে আমি সময় দিয়েছিলাম 7:11 থেকে 7:15 অবধি আপনাকে বলার সুযোগ দিয়েছি, তার মাঝে 30 থেকে 35 সেকেন্ড সময় নষ্ট করেছেন রূপম বাবু।
আমার প্রশ্ন ছিল সরাসরি অরিজিৎবাবু আপনার কাছে এডুকেশন নিয়ে, আর আপনি সম্পূর্ণ আমেরিকা, লন্ডন, ভোপাল সব জায়গায় ঘুরে এলেন, কিন্তু এডুকেশনের মেইন পয়েন্টে আসলেন না। আমি এবার মেইন পয়েন্টে আসবো। ঠিক এই জায়গাতে বাজেট থেকে যুবরা ঠিক কি পাচ্ছে একবার টেক্সট প্রিন্টের থ্রুতে দেখাবো, কিন্তু তারপরেই রূপম বাবুর কাছে আসবো। দেখুন, দেখুন তরুণরা কি পেল? কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণ সংক্রান্ত 5টি প্রকল্পের জন্য 2 লাখ কোটি টাকা। 500টি শীর্ষ সংস্থায় 1 কোটি যুবককে ইন্টার্নশিপ দেওয়ার বিধান, যা বলছিল অরিজিৎ বাবু। আর কি কি পেলেন? 5,000 টাকার মাসিক সম্মানী সহ 12 মাসের পিএম ইন্টার্নশিপ স্কিম। আর কি পেলেন? যারা প্রথম চাকরিতে যোগ দিচ্ছেন তাদের 15,000 টাকায় 3টি কিস্তি সরাসরি ইপিএফও অ্যাকাউন্টে। কর্মসংস্থান এবং দক্ষতা প্রশিক্ষণ সংক্রান্ত 5টি প্রকল্পের জন্য 2 লাখ কোটি টাকা। আর কি কি? 500টি শীর্ষ সংস্থায় 1 কোটি যুবককে ইন্টার্নশিপ দেওয়ার বিধান। এই সব কিছু তরুণদের জন্য বাজেটে রয়েছে। এবার ঠিক এই জায়গাতে আমি রূপম বাবুর কাছে আসবো। রূপম বাবু, আপনি যেই জায়গাটিগুলো জাস্টিফাই করতে চাইলেন সেই জায়গাটাকে কারেকশন করবেন ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বিষয় শুধু সংযোজন করব। আপনারা বারবার বলেন যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কিন্তু এবার কি করছেন আপনারা? 70,000 থেকে বাড়িয়ে 85,000 টাকা আপনারা অনুদান করছেন দুর্গাপুজোর জন্য। সেই টাকাটা কি সত্যি সাধারণ মানুষের কাছে লাগতো না? তাহলে আপনাদের কাছে টাকা না থাকলে এই টাকাগুলোকে অপব্যবহার আপনারা করছেন কেন? শুধুমাত্র বিনোদনের জন্য এতগুলো টাকা খরচা করার রাইট সত্যিই কি আপনাদের আছে? সাধারণ মানুষ যদি এই প্রশ্ন আপনাদের করে, সত্যিই কি খুব বড় ভুল হয়ে যাবে রূপম বাবু? অরিজিৎ বাবু এবং আমার প্রশ্নের সংযোজন করে আপনার উত্তরটা নেব। রূপম বাবু। অবশ্যই। তা আমি প্রথমে শুরু করছি, আপনি যে আমাকে প্রশ্নটা করলেন রঞ্জন বাবু, সেটা নিয়ে। আপনি যে বলছিলেন যে 85,000 টাকা কেন মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো গুলোকে দেওয়ার কথা বলেছেন, এখানে আপনি দেখুন যে কোনো বড় দুর্গাপুজো বা ছোট দুর্গাপুজোর এই 85,000 টাকা যখন বড় দুর্গাপুজোর গুলোর ক্ষেত্রে এগুলো আসে, তাদের কিন্তু খুব সিকি ভাগ এখানে সেখানে গিয়ে দাঁড়ায়। কিন্তু যে ছোট দুর্গাপুজোরা যারা নাকি একটা স্পন্সর পেতে গিয়ে বা যে কোনো তাদের পুরো খরচা তোলার জন্য তাদের যখন নাভিশ্বাস ওঠে, তখন এই টাকাটা কিন্তু ভরসা। এবং এই টাকাটা কেন ডাইরেক্টলি ইকোনমিকে স্টেবল করছে, পশ্চিমবঙ্গের ইকোনমিকে, এই 85,000 করে যেটা দিয়ে 85,000 টাকা করে যেটা দেওয়া হচ্ছে, তারপরে দুর্গাপুজোর পরে যখন আউটপুট দেখা যাচ্ছে তার 2 গুণ 3 গুণ এবং মাঝে মাঝে 4 গুণও হয়েছে, যা অ্যামাউন্ট সরকারের ঘর থেকে গেছে এবং সরকার যা ফেরত পেয়েছে। এটা ইকোনমিকে চাঙ্গা করা। এবং আমি তো সরকারের পক্ষ থেকে বলতে না, আমি সরকারের পশ্চিমবঙ্গে যে দল ক্ষমতা রয়েছে তার পক্ষ থেকে বলতে এসেছি। বিভিন্ন আইএস, বিভিন্ন আমলারা আছে যারা এটা ভেবে করেছে অ্যামাউন্টের কথা। তারা সেখানে ভেবেছে, মাননীয় মুখ্যমন্ত্রীরও মস্তিষ্ক সেখানে আছে। নিশ্চয়ই তারা এই যেই মানে অ্যামাউন্টটা বাড়িয়েছেন তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কিন্তু এই টাকাটা সবসময় সঠিকভাবে উপভোগ যাতে করা হয় তার সেটা নিয়ন্ত্রণ করে পুলিশ। প্রত্যেকবারের বিল পুলিশকে জমা দিতে হয়, সেটা গিয়ে পোর্টালে যায়, তাতে তার পরের বার তারা সেই টাকাগুলো পায়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমিও এক পুজো সংগঠনের সঙ্গে জড়িত আছি। এরপরে যদি আপনি বলেন বাজেটে অবশ্যই বঞ্চনা, কারণ এ বাজেট বিজেপি সরকার নিজেদের যে জোট সঙ্গীরা আছে তাদেরকে খুশি রাখার জন্য করেছে। 41,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশ এবং বিহারের নামে। বাংলা সেখানে বঞ্চিত। বাংলা নদীমাতৃক দেশ, যেখানে এত বন্যা, বাংলার জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি। সেই ক্ষেত্রে যেখানে আশেপাশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো টাকা বরাদ্দ হয়েছে। তো বঞ্চনা নয় তো কি? এটাই তো বাংলা বিরোধীর মূল চরিত্র, মূল রূপ, যেটা তারা তুলে ধরতে আবারও সক্ষম হয়েছে। শুধু নিজেদের জোট সঙ্গীকে তারা খুশি রাখতে যেতে পারে, যাতে তারা মোদি বাবু যে চেয়ারটায় বসে আছেন দুদিকে চেয়ার যাতে পিছলে না যায়, খুলে না যায়, এই কারণ এই বাজেট করেছে। এই বাজেট মানব বিরোধী, বাংলা বিরোধী এবং আমি বলবো সারা ভারতবর্ষ বিরোধী। কারণ 140 কোটি সাধারণ মানুষের জন্য এখানে কোনো উপকার নেই, শুধু এখানে উপকার আছে মোদি বাবুর 2 বন্ধুর জন্য। বেশ, যে প্রসঙ্গ তুললেন আমি সরাসরি চলে যাব কেতন বাবুর কাছে, কিন্তু তার আগে বিহার এবং অন্ধ্রপ্রদেশ ঠিক কি পেয়েছে একবার আপনাদের সামনে রাখি। দেখুন,
দেখুন বিহার কি পেল, পাটনা পুনিয়া এক্সপ্রেসওয়ে এবং বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে এবং বৈশালী বোধগয়া এক্সপ্রেস, বক্সারের কাছে গঙ্গার উপর অতিরিক্ত 2টি লেন তৈরি করা হবে। আর কি পেল বিহার? দেখুন বিহারে মেডিকেল কলেজ, বিমানবন্দর, ক্রীড়া পরিকাঠামোর উপর জোর দেওয়া হবে। আর কি জায়গায়? গয়া জেলায় শিল্পাঞ্চল তৈরি করা হবে। আর কি পেলেন বিহার? 21,400 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্রকল্প ঘোষণা। সংখ্যাটা মনে রাখবেন, 21,400 কোটি টাকা। পীরপাইন্তিতে 2400 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে। বিহারকে মূলধন বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত তহবিল দেওয়া হবে। মাল্টি ইনভেস্টমেন্ট ব্যাংকের মাধ্যমে বিহারের সহায়তা ত্বরান্বিত করা হবে। রাস্তা নির্মাণের জন্য বিহার পেয়েছে 26,000 কোটি টাকা। বন্যা বিপর্যয়ের জন্য বিহারে 11,500 কোটি টাকা বরাদ্দ। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, বিহার ঠিক কি পেল। আমি ঠিক এই জায়গাতেই কেতনবাবুর কাছে আসবো। কেতনবাবু, সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে, আপনাকে একটা ডেটা শুধু মনে করিয়ে দেব। 17 জুন 2024 রাজু বিস্তা সরাসরি দার্জিলিংয়ে গেলেন। তিনি বললেন কেন্দ্রীয় সরকার NH-10 অবিলম্বে মেরামত এবং পুনরুদ্ধারের জন্য 500 কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সেদিন। ভারতীয় জনতা পার্টির রাজু বিস্তা, যিনি দার্জিলিং থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বলেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি লিখিত বিবৃতিতে বিস্তা বলেছেন, কেন্দ্রীয় সরকার NH-10 পুনর্নির্মাণের জন্য বৈজ্ঞানিক এবং ভূখণ্ড বিশেষজ্ঞের তত্ত্বাবধানে একটি DPR তৈরি করেছে এবং এটি আরও 10 মিটার প্রসারিত করেছে, যার জন্য 2000 কোটি টাকার বাজেট অতিরিক্ত অনুমোদন দেওয়া হবে। কেতনবাবু হয়তো আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই, কিন্তু অরিজিৎ বাবুর কাছে আমি প্রশ্ন রাখবো, কোথায় গেল সেই 2000 কোটি টাকার বাজেট? কোথায় দেখা গেল সেই 2000 কোটি টাকা? এবং তার সঙ্গে সঙ্গে 500 কোটি টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছেন, স্বয়ং রাজু বিস্তা দিয়েছেন। বিশ্বাস করুন, আপনাদের সামনে এই মুহূর্তে হয়তো ছবিটা আমি রাখতে পারছি না, কিন্তু একটি ছবি আপনাদের সামনে একটু মনে করানোর চেষ্টা করব। 24 মডার্নের শোতে আমরা বেরিয়েছিলাম এবং আমি নিজে পার্সোনালি রাঙাপানি ওভারব্রিজের সামনে গিয়েছিলাম, সেখানে রিপোর্টিং করেছিলাম। রাঙাপানি ওভারব্রিজের অবস্থা অত্যন্ত দুর্দশাপূর্ণ অরিজিৎবাবু, অথচ সেখানে রাজু বিস্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এবং প্রত্যেকটি ভালো ভালো মন্ত্রী সেখানে গিয়েছেন, দেখেছেনও হয়তো, কিন্তু এখনো পর্যন্ত সেখানে সৎকার কিছু হয়নি। অরিজিৎবাবু, আর কত প্রতিশ্রুতি? সাধারণ মানুষ কি পাচ্ছে অরিজিৎ? দেখুন, মানে সাধারণ মানুষ কি পাচ্ছে? অবশ্যই সাধারণ মানুষ তো ক্যান্সারের ওষুধটা কিনতে চায় কম দামে। সেটা তো কোনোদিনও ইউপি এর আমলে ক্যান্সারের ওষুধের দাম কম এটা মানুষ ভাবতেই পারেনি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আমি একদমই রাস্তায় আসছি ফিরে। ব্যাপারটা হচ্ছে উনি একটা অসত্য তথ্য দিলেন, ভুল তথ্য দিলেন যে কোনো কিছুই নাকি বরাদ্দ হয়নি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে কথাটাকে উনি নিজেই ভুল প্রমাণ করলেন। কারণ মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে কলকাতা অমৃতসর করিডোরের জন্য বাংলায় আমাদের বাজেটে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। সেটা উনি মানে সম্পূর্ণ মানে সাইড করে দিলেন ব্যাপারটাকে, টোটালি আইওয়াশ করে দিলেন ব্যাপারটাকে। সুতরাং আমি আবার বলছি যে মেট্রো রেলের জন্য একাধিক বিনিয়োগ হয়েছে বাংলায়। এই বাজেটেও মেট্রো রেলের জন্য বিনিয়োগের কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, একাধিক, আজকে যদি আপনি লিস্ট দেখতে চান, আপনি নিজে এতক্ষণ ধরে বেঙ্গলের জন্য কি কি দিয়েছে বা যুবদের জন্য কি কি করেছে, যুবদের জন্য যেগুলো দিচ্ছে সেটা কি শুধুমাত্র বাংলাকে বাদ দিয়ে বাদবাকি রাজ্যের জন্য? সেখানে কি বাংলা পাবে না? মহিলাদের জন্য যেগুলো ডিক্লেয়ার করেছে সেগুলো কি মহিলাদের কর্মসংস্থানের যে অংশীদারিত্ব সেটাও কি বাংলাকে বাদ দিয়ে? এবং সব থেকে বড় কথা, কৃষকদের জন্য আজকে একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকার, নির্মলা সীতারামন বারবার বলেছেন যে আমরা মধ্যবিত্ত ও যারা দারিদ্র সীমার নিচে তাদের জন্য আমরা এই বাজেটটা করেছি। আজকে প্লাস্টিকজাত দ্রব্যের দাম বাড়িয়েছেন, আপনি বলতে পারেন দাম বেড়েছে। কেন বেড়েছে? কারণ প্লাস্টিকজাত দ্রব্য গোটা পৃথিবী জুড়ে দূষণের মাত্রাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। সেই কারণে প্লাস্টিকজাত দ্রব্যের দাম বাড়ানো হয়েছে যাতে মানুষ প্লাস্টিকজাত দ্রব্য কম ব্যবহার করে। একাধিক জায়গায় আজকে আপনি শুধু বৃদ্ধির কথা বলছেন, আপনাকে তো শুধু ভারতবর্ষের বুকে যখন কেন্দ্রীয় বাজেট হয় বাংলার জন্য আলাদা প্যাকেজ চাই, কিন্তু যখন ডিএ ঘোষণা হচ্ছে তখন ডিএটা কেন মুখ্যমন্ত্রী বাড়াচ্ছেন না? এই রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছেন না। কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেব না, রাজ্যে জিনিসের দাম বাড়বে তারপরেও কেন্দ্রীয় হারে ডিএ দেব না। কিন্তু আমরা যখন প্যাকেজ ডিক্লারেশন হবে অন্যান্য রাজ্যের জন্য তখন আমরা বলবো বাংলা বঞ্চিত। আজকে তৃণমূলের এক সাংসদ, তিনিও কিন্তু বিহারের বাসিন্দা ছিলেন, শত্রুঘ্ন সিনহা, তিনি কিন্তু এই বিহার বা
অন্ধ্রপ্রদেশের এই যে প্যাকেজ তাকে কিন্তু সমর্থন জানিয়েছেন। আর সব থেকে বড় কথা আমি আবারও বলছি যে পুজোর অনুদানের কথা যেগুলো বলছিলেন আপনি এক্ষুনি রূপম বাবুকে জিজ্ঞেস করেছিলেন, আমি সেই উত্তরটাও দেব। পুজোর অনুদান দেখুন যেভাবে দশমীর তার দিন আগে আমার একটা বিসর্জন প্রশ্ন পেছিয়ে দেওয়া হয়েছিল। অরিজিৎ বাবু এই প্রশ্নের উত্তরে তুমি আপনি অনেকক্ষণ অনেক বিষয় ব্যক্ত করতে পারেন, কিন্তু এই মোমেন্টে আমার একটা প্রশ্ন মাথায় এসছে এবং আপনাকে এই প্রশ্নটা করতে হবে। আমার প্রশ্ন অরিজিৎ বাবু, আপনি পার্সোনালি ভাববেন না, আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য প্রশ্নটা করছি না। আমার প্রশ্ন অরিজিৎ বাবু, আপনার কোনো আত্মীয় কিংবা আপনার পরবর্তী জেনারেশনকে আপনি কোন স্কুলে ভর্তি করবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে নাকি প্রাইভেট স্কুলে? এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আপনি কি এটা ভাববেন? ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো আমি Central চ্যানেলে government- বলবো না যে একেবারে আমি সেই জন্য আগে থেকেই বলছি এটা পার্সোনালি কোনো অ্যাটাক নয়। আমার প্রশ্ন হচ্ছে দেখুন, বিভিন্ন নেতা কর্মী মানুষ থেকে শুরু অবশ্যই করে চাইবে বিভিন্ন জায়গায়, সরকারি শুনে নিন স্কুলে। অরিজিৎ বাবু, মানুষ যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই সরকারি স্কুল। কিন্তু কোথায় সরকারি স্কুলের সংস্করণগুলো কোথায় হচ্ছে? এক একটি সরকারি স্কুলে কতগুলো করে টিচার্স রয়েছে? আদতেও এডুকেশন সিস্টেমের দিকে কোথায় তাকানো হচ্ছে? সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটি ঘরের সন্তানীরা কোথায় পড়ছেন তারা? গভর্নমেন্ট স্কুলে এই পড়ছেন। রাজ্যে যেভাবে গভর্নমেন্ট স্কুলের চাকরি যা বিক্রি অবস্থা, করা হচ্ছে, সরকারি চাকরিকে বিক্রি করা হচ্ছে এই রাজ্যে, সরকারি চাকরিকে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যে যারা আন্দোলনকারী পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে তারা চাকরি পাচ্ছে না, চাকরিগুলোকে অশিক্ষিতদের কাছে বিক্রি করা হচ্ছে পয়সার বিনিময়। এটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তত্ত্বাবধানে উঠে এসছে। আর আরেকটা কথা, পুজোর অনুদানের কথা আমি শেষ করিনি, আমি বলতে গেছিলাম যে কথাটা আমাকে একটু বলতে দিন। সেটা হচ্ছে পুজোর যে অনুদান মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা কিন্তু শুধু পুজোর জন্য উনি বলছেন সেটা নয়। হয়তো রূপম বাবু অনেক রকম ভাবে ব্যাখ্যা দিলেন, হয়তো আমরা পুজো যারা কর্মকর্তা তারা অনেক বিল ফিল দিই পুলিশ প্রশাসনকে, এই সমস্ত কথাবার্তা বললেন, তারপরে টাকা আসে। দেখুন একটা কথা বলি, এই তালতলা স্পোর্টিং ক্লাবের মতো ক্লাব যেখানে জয়ন্ত সিং এর মতো গুন্ডারা অস্ত্র প্রশিক্ষণ দেয়, এটা আমি বলছি না, মিডিয়ার অভিযোগ মানুষ অভিযোগ করছে, মিডিয়ায় উঠে আসছে। জয়ন্ত সিংদের মতো যারা দুষ্কৃতী, একাধিক ক্লাবে এরকম দুষ্কৃতী রাজ চলছে, ক্লাবগুলো আজকে সম্পূর্ণরূপে দুষ্কৃতীদের আড্ডায় পরিণত হয়েছে। তারা ভোটের সময় ক্লাবগুলো যেভাবে শাসক দলের অঙ্গুলি হেলনে ইলেকশনটাকে দখল করে, আজকে একাধিক জায়গায় ক্লাবগুলো অভিযোগে জড়িয়ে পড়ছে। আজকে তালতলা স্পোর্টিং ক্লাব আমরা কি দেখলাম, সেখানে একজন বাচ্চা ছেলেকে তার যৌনাঙ্গে সাঁড়াশি দিয়ে টানা হচ্ছে, একটা মহিলাকে ঝুলিয়ে পেটানো হচ্ছে। এইগুলো ক্লাব কালচার বর্তমানে করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই ক্লাবগুলো হচ্ছে ভোট বৈতরণী পার করার একটা রাস্তা। সেই জন্য ক্লাবগুলোকে খুশি রাখার চেষ্টা করা, অনুদান দিয়ে সারা বছর ক্লাবগুলোকে খুশি রাখার চেষ্টা করা। এই রাজ্যে আমি আবার বলছি, যেভাবে ইউনিটের স্ল্যাবের দাম বেড়েছে, কালকে কিন্তু আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি 1 কোটি পরিবারকে ইউনিট ফ্রিতে দিচ্ছেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 300 ইউনিট পর্যন্ত ফ্রিতে ইউনিট দিচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাজ্যে যারা শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া একাধিক জায়গায় দুর্নীতি করে রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছেন, সেই রূপম বাবুদের অন্তত এই বাজেট নিয়ে কথা বলা উচিত না। এই বাজেটটা সর্বতভাবে গরিব এবং মধ্যবিত্তদের বাজেট, এবং যুবদের জন্য এবং মহিলাদের জন্য এবং কৃষকদের জন্য যথেষ্ট পরিমাণে সেখানে জোর দেওয়া হয়েছে। আমাদের থেকে ভালো তথ্য মিডিয়ার আপনাদের কাছে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। অরিজিৎ বাবু, একেবারে আপনার কথা অনুসারে কিছু করার জন্য আমি ধরে নিচ্ছি যে এই বাজেট সম্পূর্ণ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক। কেতন বাবু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই অরিজিৎ বাবু রয়েছেন, অরিজিৎ মুখার্জি রয়েছেন, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রূপম বাবু, তৃণমূল সমর্থক। পরিচয় পর্বে আসবো, কিন্তু তার আগে কেতন বাবুর থেকেও আগে যে বড় প্রশ্ন আমার অরিজিৎ বাবুর কাছে রয়েছে। অরিজিৎ বাবু, একই প্রেক্ষাপট যদি এইভাবে আমরা ডিনোট করি বা এইভাবে যদি বিচার করা হয়, সেটার ক্ষেত্রে আপনার কি ডিফেন্ড রয়েছে বলবেন? আপনারা 0 থেকে শুরু করে 3 লাখ অবধি 0% ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্স, তারপর 3 থেকে শুরু করে যত বাড়ছে তত আপনাদের ট্যাক্সের ইন্টারেস্ট বাড়ছে ইনকাম ট্যাক্সের। এবার আমার প্রশ্ন অরিজিৎ বাবু, যদি একটু উল্টোভাবে বলি, সঞ্চয়ের দিকে আপনারা নজর দিচ্ছেন না, আপনারা ভাবছেন যে সঞ্চয় করতে দেব না, ব্যয় করুক, অর্থাৎ আপনাদেরকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, কোনো ট্যাক্স ইন্টারেস্ট দিতে হবে না, আপনারা কম ইনকাম করুন, সেটা নয় তো? দেখুন, এগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। আবার বলছি, ফ্যামিলি পেনশনটা বাড়ানো হয়েছে, এটা আপনারা কিন্তু উল্লেখ করলেন না।
ফ্যামিলি পেনশন বাড়ানো হয়েছে, কত থেকে কত করা হয়েছে সেটা একটু উল্লেখ করলে ভালো লাগতো। সেটাও কিন্তু উল্লেখ আমি করে দিচ্ছি। ফ্যামিলি পেনশন বাড়ানো হয়েছে, একাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স লাগছে না। অবশ্যই তার উপরে যেরকম স্ল্যাব এত লাখ থেকে এত লাখ পর্যন্ত, সেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবশ্যই সেটা বিচার করেছেন, তাদের সরকার বিচার করেছে এবং সরকার মনে করেছে এটা মানুষের ভালো হবে বলেই করেছে। সেটা তো আগামী দিনে দেখা যাবে, বাজেটটা করার পর তো দেখা যাবে এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না খারাপ নিচ্ছে, সেটা তো পরবর্তীকালে দেখা যাবে। বেশ, ঠিক এই জায়গাতে শ্রমিক বিহারের ভট্টাচার্য জন্য, বাজেট নিয়ে অন্ধ্রপ্রদেশের জন্য কি প্যাকেজ বলেছেন, এটা শ্রমিক অবশ্যই ভট্টাচার্য ভালো। বাজেট নিয়ে কি বলেছেন একবার শোনাই, তারপর কেতন বাবুর কাছে আসছি, শুনুন। অতীতেও জোট সরকার ছিল, 23টা রাজনৈতিক দলকে নিয়ে সরকার চালিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই সরকারের রেলমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসের নৌকোয় উঠে পশ্চিমবঙ্গে তড়িপার না করাতে পেরে রেল থেকে সম্পূর্ণ দপ্তরবিহীন মন্ত্রী হয়ে ফিরে এসেছিলেন। একবার সেই ইতিহাসটা স্মরণ করুন, 1998, 1999-এর তৃণমূল কংগ্রেস। সুতরাং সেদিন কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় ওই আতুর ঘরে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, আজকে এই দলটার জন্ম হতো না। আজকে উনি দাঁড়িয়ে উনি বক্তৃতা করতে পারতেন না, বিজেপির সমালোচনা করতে পারতেন। আজ ঠিক এই জায়গাতে বাজেটকে যেভাবে পেশ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারা, কেতন বাবু বাজেটের অ্যাব্রিভিয়েশন অ্যাড করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি ফর বিট্রেড, ইউ ফর আনএমপ্লয়মেন্ট এবং ডি ফর ডিপ্রাইভড, জি ফর ঘোটালা কিংবা গ্যারেন্টি এবং ই ফর এক্সিনসিটি এবং টি ফর ট্র্যাজেডি। কেতন বাবু, শুভ সন্ধ্যা সবাইকে। দেখুন, আমি বাজেট নিয়ে বলবো বা আমরা যা বিশ্লেষণ করছি, আমরা এই সরকারের 10 বছর এই সরকারটা চলেছে, আমরা দেখেছি, আমরা এই সরকারের 10টা বাজেট দেখেছি, এটা 11তম। এবার কথা যেটা হচ্ছে, আমরা যেটা দেখে এসেছি, আমাদের একটা তো মানে একটা দুটো বাজেট দেখলেই একটা সরকারের যে নীতি বা যে একটা সরকারের যে টেন্ডেন্সি সেটা কিন্তু বোঝা যায়। তো আমরা যেটা টেন্ডেন্সি যেটা লক্ষ্য করেছি বা যেটা আমরা সবাই যেটা বুঝতে পেরেছি, যে এই সরকার হচ্ছে মানে গরিবদের থেকে নিয়ে যারা তাদের কর্পোরেট যারা বন্ধু, তাদের যারা মানে আম্বানি আডানি টাইপের যারা লোক, তাদেরকে খুশি করার জন্য, তাদের ভালো করার জন্য বাজেট। আর এই বছরের বাজেটটা আমরা একটু আলাদা দেখলাম। আমাদের দেশ একটা ওয়েলফেয়ার ইকোনমি, সাধারণত আমরা একটা ওয়েলফেয়ার ইকোনমি যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে সরকার বাজেট তৈরি করে মানুষের জন্য। হ্যাঁ, মানে সরকার যে বাজেটটা করে এটা মানুষের জন্য, মানুষকে মাথায় রেখে। এবার কিন্তু যেটা দেখতে পাচ্ছি, খুব একটা অদ্ভুত একটা নতুন ব্যাপার, যে সরকার বাজেট তৈরি করেছে সরকারের জন্য, সরকারকে মাথায় রেখে। কিভাবে কেতন বাবু, অনেকে বলছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের জন্য করা হয়েছে। কি সত্যি কথাটা বলবে, তাহলে ওনার চাকরি চলে যাবে না স্পোক্স পারসনের? কেন সরকারি চাকরি যাবে না? সরকারি চাকরি যাবে না, প্রাইভেটাইজেশন আছে তো তার জন্য। না, আমি ফ্যাক্ট বলছি, আমি ফ্যাক্ট নিয়ে বলছি, এগুলো মশকরা করার ব্যাপার না। সরকার কিভাবে চাকরি নয়, হ্যাঁ চাকরি নয়, স্পোক্স পারসনটা চাকরি নয়, সে ভুলটা ধরিয়েছে। ওই আর কি, যেটাই সেটা তো বলুন কেতন বাবু, বলুন। এবার তথ্য নিয়ে বলি তো, সরকার কি দেখছে, যে সরকার যারা যাদের ওপর দাঁড়িয়ে আছে, নীতিশ কুমার ফ্রম বিহার অ্যান্ড চন্দ্রবাবু নাইডু ফ্রম অন্ধ্রপ্রদেশ, এই দুজনকে কিভাবে খুশি করা যায় এটাই মাথায় রেখে বাজেটটা তৈরি করা হয়েছে। সে বলুন তো, মধ্যপ্রদেশে সমস্ত সিট, মানে সম্ভবত সেখানে 29টা লোকসভার সিট, 29টার মধ্যে 29টা সিট কিন্তু বিজেপি পেয়েছে। মধ্যপ্রদেশকে নেগলেক্ট করে দেওয়া হয়েছে। ইভেন বাংলাকে নেগলেক্ট করবে জানি, বিজেপি বাংলা বিরোধী আজ থেকে না, পুরনো এর আগের লোকসভায় 18টা এমপি দিয়েছিল বাংলা, কিন্তু বাংলা কেন্দ্রীয় সরকার থেকে কিচ্ছু পায়নি বঞ্চনার বাদ দিয়ে। এবারে তো 12টা আছে, এবারেও কিছু পায়নি। কিন্তু একটা বাজেট শুধু একটা সরকার কিভাবে চলবে শুধু অ্যালায়েন্স পার্টনারকে ব্যালেন্স করার জন্য করেছে, এইটুকুতেই বোঝা যায় যে এই সরকার কতটা মানুষের প্রতি কমিটেড আর কতটা নিজের ভবিষ্যতের প্রতি কমিটেড। আচ্ছা, যুব সম্প্রদায় নিয়ে কথা হচ্ছিল। দেখুন, যুব সম্প্রদায় এই মোদী সরকারকে ক্ষমতায় আনার জন্য সব থেকে বেশি যদি কারোর কন্ট্রিবিউশন থাকে সেটা হচ্ছে কিন্তু এই যুব সম্প্রদায়। কিন্তু খুব একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার, যে খুব দুর্ভাগ্যজনক দুঃখের ব্যাপার, যে এই যুব সম্প্রদায় কিন্তু এই মোদী সরকারের আমলে সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের যে স্বপ্ন ছিল যে না
কর্মসংস্থান হবে, তারা দেশের জন্য করবেন, কিন্তু সেগুলো একেবারে তারা মানে প্রতিনিয়ত তারা হতাশ হচ্ছেন। যারা দেশের সেবা করার জন্য, যারা সেনাবাহিনীতে যারা ভর্তি হওয়ার যাদের স্বপ্ন ছিল, তারা এই অগ্নিবীরের মতো প্রকল্প এনে তাদের স্বপ্নকে হতাশার পরিণত করে দেওয়া হচ্ছে। তো এই যে বাজেট, আমরা আগে ইনকাম আগে আমরা ইনকাম ট্যাক্সে যেটা এটা মানে প্রসেস, যে প্রত্যেকটা বছর বা বছর 2-1 বছরের মধ্যে ইনফ্লেশন বাড়ে, মানুষের স্যালারি বাড়ে, সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স যে ছাড় স্ল্যাব আছে সেটা কিন্তু বাড়াতে হয়। কিন্তু এবারে আমরা দেখলাম সেখানেও খুব একটা কোনো কিছু রিবেট নেই। আর একটা কেউ মানে বুদ্ধিমানের কাজ করেছে, যে আমাদের যে কংগ্রেসের যে ম্যানিফেস্টো যেখানে ওই মানে অ্যাপ্রেন্টিসশিপের একটা গ্যারান্টির আমরা একটা কথা বলেছিলাম, যদিও সেটা খুব বড় একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে সামান্য কিছু একটা কপি পেস্ট করার চেষ্টা হয়েছে। তবুও কিন্তু যদি আমরা দেখি, এখানে মিডল ক্লাস বঞ্চিত, গরিবরা বঞ্চিত, হ্যাঁ, কর্পোরেট ট্যাক্স আমরা মানে শুধু এই বাজেট নিয়ে না, সরকারের টেন্ডেন্সি দেখছি যে কর্পোরেট ট্যাক্স কমছে, যেখানে কর্পোরেটদের যে টাকাগুলো দেওয়ার সেগুলো কমছে, আর সাধারণ মানুষের আপনি যে কথা তুললেন, আপনি কেতন বাবু, আপনি একেবারে যুবদের কথা তুললেন। আমরা একটা রেশিও দেখব, ঠিক যেই মোমেন্টে এনডিএ সরকার এবং ইউপিএ গভর্নমেন্টের তুলনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক সেই জায়গাতে একটু কম্পেয়ার করব। আনএমপ্লয়মেন্ট রেট এনডিএ গভর্নমেন্ট এবং ইউপিএ গভর্নমেন্টের মধ্যে ঠিক কী ছিল, একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। দেশের বেকারত্বের হার তালিকা, ইউপিএ 2004 বেকারত্বের হার ছিল 8.36%, 2014 সালে 5.44%। 2005 বেকারত্বের হার 5%, এনডিএ গভর্নমেন্টের আমলে 2015-তে 5.44%। দেশের বেকারত্বের হার তালিকা আপনাদের সামনে রাখছি। ইউপিএ গভর্নমেন্ট 2006 বেকারত্বের হার 5.32%, এনডিএ গভর্নমেন্ট 2016 5.42%। 2007 বেকারত্বের হার 5.28%, 2017 5.36%, এনডিএ গভর্নমেন্টের আমলে। ইউপিএ আমল 2008 বেকারত্বের হার 5.41%, এনডিএ গভর্নমেন্টের আমলে 2018-তে 5.33%। বেকারত্বের হার তালিকা আপনাদের দিচ্ছি। ইউপিএ গভর্নমেন্টের আমলে 2009 সালে বেকারত্বের হার 5.44%, এনডিএ গভর্নমেন্ট 2019 5.27% বেকারত্বের হার। লাস্ট লেটেস্ট আপডেট 2010 5.55%, ইউপিএ গভর্নমেন্ট 2020 4% বেকারত্বের হার, এনডিএ গভর্নমেন্টের আমলে। ইউপিএ গভর্নমেন্ট 2011 বেকারত্বের হার 5.43%, 2021 এনডিএ গভর্নমেন্ট বেকারত্বের হার 5.98%। 2012 ইউপিএ বেকারত্বের হার 5.41%, এনডিএ গভর্নমেন্ট 2022 বেকারত্বের হার 7.33%। এটা ঠিক কোন কোন জায়গায় আপনারা বুঝতে পারছেন। 2013 5.42%, 2023 4.03%। আপনারা দেখলেন ইউপিএ এবং এনডিএ গভর্নমেন্টের আমলে কতটা আনএমপ্লয়মেন্টের রেট বেড়েছে কিংবা কমেছে। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2020 থেকে শুরু করে 2022, তার কারণ ওই সময়টিতেই লকডাউন এবং করোনা পিরিয়ড। আর ঠিক এই জায়গাতে আমি রূপমবাবুর কাছে আসবো। রূপমবাবু, আপনারা আইএনডিআইএ জোটের সঙ্গে রয়েছেন, আজ আপনারা ফার্মার্সদেরকে নিয়েও কথা তুলেছিলেন, আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে কথা তুলেছিলেন। প্রশ্ন হচ্ছে, এর পরবর্তীকালে আপনাদের কি কি পদক্ষেপ থাকতে পারে? রূপমবাবু। হ্যাঁ, না, অবশ্যই আমার কাছে এই প্রশ্নটা করা, কারণ আমি দলের মুখপাত্র, কিন্তু আমি দলের হাইকমান্ডও নয় এবং দলের এমপি বা এমএলএ অবশ্যই নয়। সেই কারণে দলের এমপিরা অবশ্যই ঠিক করবেন, বা আমাদের যে চিফ হুইপ আছে বা বিরোধী আমরা শক্তি যে আছি তারা ঠিক করবেন যে তারা এই মানব বিরোধী যে বাজেট সেটা কিভাবে তারা অপোজ করবেন। শুধু এইটুকুই বলতে চাই, আপনারা আজকে সবাই হয়তো লক্ষ্য করেছেন যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার বক্তব্য রাখছিলেন বাজেটকে নিয়ে, কিভাবে, যেটাকে আমরা বলি পার্লামেন্ট মানে টেম্পল অফ ডেমোক্রেসি, সেখানে স্পিকারও বসে কিভাবে তিনি কতটা পক্ষপাতিত্ব করছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডিমনিটাইজেশনের ব্যাপারে কথা বললেন তখন তাকে থামিয়ে দেওয়া হলো, আর সেই যে পার্টি ক্ষমতায় রয়েছে বিজেপি,
এনডিএ অ্যালায়েন্সের সাথে অবশ্যই, সেই পার্টি যখন 60 বছর আগেকার কথা, নেহেরুর কথা বলে, তখন তাদেরকে কিছু বলা হয় না। মানে এইটাই আমরা দেখিয়ে দিতে চাই যে কিভাবে পক্ষপাতিত্বতে গিয়ে আজকে গিয়ে থেমেছে, যে ভারতবর্ষের বুকে গণতন্ত্রটা বিজেপি পার্টি হত্যা করছে। কিভাবে একজন পার্লামেন্টেরিয়ান তার বক্তব্য যখন রাখছে, তখন মানে যেটাকে আমরা ইংলিশে বলি হুলিগানিজম, যা অপোজিশন যখন কোনো কথা বলে, যা সরকারি দলের যারা প্রতিনিধি বা আপনি বলুন এমপি, তারা সেখানে তাকে বলতেই দিচ্ছে না, অত্যন্ত অসভ্যতম যাকে বলে। তো বেশ, সব বিজেপি মানছি থেকে তো রূপম বাবু। আমরা এর থেকে বেশি সব মানছি। আপনারা আজ একেবারে কৃষক আন্দোলন নিয়েও কথা বলেছেন, কৃষক নিয়ে কথা বলেছেন, 700 জন ফার্মার্স মারা গিয়েছে সেই বিষয়েও আপনারা কথা তুলেছেন। ঠিক এই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছে একবার শোনাই, তারপর রূপম বাবু আপনার কাছে প্রশ্ন রয়েছে, শুনুন। क्या 700 farmers died. 700 farmers died. What did you do? You people have blood on your hands. You people have blood on your hands. You people have blood on your hands. In 2020, sir, this contentious farm bills were passed without any consultation. বেশ, ঠিক এই জায়গাতেই রূপম বাবু আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন। আপনারা সংসদে দাঁড়িয়ে আপনাদের সেকেন্ড ইন কমান্ড ফার্মার্সদের হয়ে কথা তুললেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য কৃষির মাসিক আয়, অর্থাৎ কৃষকের মাসিক আয়টা একবার আপনাদের সামনে রাখি, একটু শুনুন। হ্যাঁ, মেঘালয়ে 29,348 মাসিক আয়, বাংলাতে সেখানে মাসিক আয় 6,762। রূপম বাবু। না না, অবশ্যই দেখুন, মানে এটা কোনো মানে বলতে দ্বিধা নেই যে একটা সরকার যখন এত বছর ধরে ক্ষমতায় থাকে, তার যে সব কাজ যে সেখানে যে সঠিক হয়ে যায় সেটা আমি তো বলছি না, কিন্তু কাজের সঠিক মূল্যায়ন দরকার। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সংসদে দাঁড়িয়ে কথা তুলছেন। অবশ্যই প্রাণ হত্যা হয়েছে কিভাবে এই কৃষি আইনের জন্য। আপনি জানেন বেঙ্গলে কত লোক মারা যাচ্ছে? চলে গেছে বেঙ্গলে কৃষক কত মারা যাচ্ছে আপনি জানেন? অবশ্যই, আমি অবশ্যই জানি। আপনি আমাকে স্ট্যাটিস্টিক্সটা দেখান না, যেখানে একেবারে ঠিক এই জায়গাতে যখন কৃষক আত্মহত্যা করছেন বাংলাতে, তখন ঠিক সেই জায়গাতে আপনারা 700 জন ফার্মার্সের কথা বলছেন শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে আপবিট করার জন্য কি রূপম বাবু? অবশ্যই আমরা কৃষকদের কথা ভাবি, এবং বিজেপির কৃষক বিরোধী নীতি নিয়ে এখানে কথা বলা হয়েছে। এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বা কিচ্ছু না যেটা বলার জন্য বলা হয়েছে। অবশ্যই তাদের বিরোধী যেভাবে বিভিন্ন দিন তারা আন্দোলন করেছে এবং তাদের সেখানে অত্যাচার করা হয়েছে, এমনকি জানেন যে কেন্দ্রীয় মন্ত্রী তার ছেলে গাড়ি চালিয়ে অব্দি তার অব্দি চলে গেছে। কোথায়? মানে সেসব নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয়নি বা কিচ্ছু হয়নি। তো সেইটাই বলা হয়েছে যে তাদের একে তো তাদের যে কৃষক বিরোধী নীতি সেটা মানুষকে মারছে, তার ওপর তাদের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে এসে সেখানে গাড়ি দিয়ে পিষ্ট করে সেখান দিয়ে চলে গেছে। বেশ, ঠিক এই জায়গাতে ফার্মার্সরা ঠিক কি পেয়েছে বাজেট থেকে একবার সেই এক্সপ্লেন দেখাই, তারপর অরিজিৎ বাবুর কাছেও আসবো। দেখুন, কৃষককে পেল 5টি রাজ্যে নতুন কিষাণ ক্রেডিট কার্ড। কৃষি এবং সংশ্লিষ্ট খাতের জন্য 1.52 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। ভূমি রেজিস্ট্রিতে আনা হবে 6 কোটি কৃষকের তথ্য। 5টি রাজ্যে নতুন কিষাণ ক্রেডিট কার্ড জারি করা হবে। কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য 1.52 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। আমার সরাসরি প্রশ্ন অরিজিৎ বাবুর কাছে। অরিজিৎ বাবু, এমএসপি নিয়ে সমস্যা কোথায় আপনাদের? কেন বারবার করে INDIA জোট বলার সত্ত্বেও বিরোধীদেরকে আপনারা একেবারে কুপকাত করবার চেষ্টা করছেন কৃষক আন্দোলন নিয়ে এবং কৃষকদের নিয়ে? এটা তো সত্যি যে 700 জন কৃষক মারা গিয়েছে, এবং সেখানে কোনো জায়গায় হয়তো অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আপনারা অনেক রকম স্টেটমেন্ট দিতে পারেন, কিন্তু একজনও যদি মৃত্যু হয়ে থাকে সেটার দায়িত্ব আপনারা নেবেন না? অরিজিৎ বাবু। হ্যালো, অরিজিৎ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? অরিজিৎ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? বলছে সাউন্ড আসছে।
এই বিষয় নিয়ে আসবো, কিন্তু এই বিষয়ে নির্মলা সীতারামন ঠিক কি বক্তব্য রেখেছিলেন বাজেট নিয়ে একবার শোনাই, শুনুন। অরিজিৎ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? অরিজিৎ বাবু, হ্যালো, হ্যাঁ বিদ্যুৎ প্রবলেম হচ্ছে, সাউন্ড আসছে, এখন পাচ্ছি। বেশ, অরিজিৎ বাবু, আমার প্রশ্ন ছিল আপনার কাছে, 700 জন হোক বা একজনও হোক, কৃষক মারা গিয়েছে, আর ঠিক এই জায়গাতে আপনাদের দায়িত্ববোধ বর্তায় না? দেখুন আমরা সবসময় কখনোই কোনো জিনিসকে জাস্টিফাইড করতে যাই। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিলটা প্রত্যাহার করে নিয়েছেন, যদিও সেটাতে কোনো খারাপ জিনিস ছিল না, তাও যাতে কৃষকরা ভুল না বোঝে তিনি প্রত্যাহার করেছিলেন, এটা মনে থাকবে আপনাদের সব। কিন্তু এই রাজ্যে যেভাবে প্রত্যেকদিন কৃষকরা আত্মহত্যা করছেন, তারা প্রকৃত দাম পাচ্ছেন না, শুধু তাই নয়, শুধু কৃষক বলে না, আপামর জনগণ, আপনি দেখুন কৃষকের মৃত্যু তো অত্যন্ত দুঃখজনক, কিন্তু শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে শয়ে লোককে হত্যা করা হয় এই রাজ্যে, শুধু বিরোধী দল করার অপরাধে তাদেরকে খুন করা হয়। অভিজিৎ সরকারের পরিবার থেকে শুরু করে বলছি, আমি কৃষকদের নিয়েই বলছি, কিন্তু আজকে যে যারা মারা গেছেন না তাদের মধ্যে অনেকে হতদরিদ্র পরিবার, তারাও কিন্তু কেউ কেউ কৃষকও ছিলেন, সেটাও কিন্তু দেখা হয়নি। 2 নম্বর কথা, যারা গণহত্যায় এই বিরোধী দলের উপর যে গণহত্যা নামিয়ে আনে, তারা অন্তত কৃষকের মৃত্যু নিয়ে চিন্তিত, এটা আমরা বিশ্বাস করি না। যারা কৃষকদের সারের দাম বাড়ায় এই রাজ্যে, একাধিক জায়গায় আমরা দেখেছি কৃষকরা, আজকে আলু চাষিদের কি অবস্থা, আলুর কত দাম, আলু চাষিরা তাদের কি অবস্থা, তাদের তো না খেতে পেয়ে মরে যেতে হবে। আপনাদেরকে বুঝতে হবে আজকে মানুষ এই রাজ্যে যেভাবে অত্যাচারিত এবং নিপীড়িত, তার থেকে কৃষকরাও বাদ নেই। কৃষক, শ্রমিক, সমস্ত দারিদ্রতার সীমার নিচে যারা বসবাস করে, যারা দরিদ্র পরিবার, তারা প্রত্যেকে না খেতে পেয়ে মরছে। একাধিক জায়গায় তারা কিন্তু জীবনকে আর চালিয়ে নিয়ে যেতে পারছে না। আজকে রূপম বাবুরা খুব সুন্দরভাবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিবাদটা করেন যখন এই রাজ্যে দাম বাড়ার পর মানুষ ইলেকট্রিক বিলটা দিতে গিয়ে যখন খেতে পায় না, যে কৃষকরা, যে কৃষক পরিবারগুলো গ্রামে ইলেকট্রিক বিলটা দিয়ে আসার পর খেতে পায় না, তাদের নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস চিন্তিত নন। আমি কৃষকদের পক্ষেই বলছি, আবার বলছি, আমরা যদি কখনো মনে হয় আমাদের সরকার যে হ্যাঁ আমরা বোঝাতে পারছি না মানুষকে, আমরা দুপা পিছিয়েও আসতে জানি, আমরা কিন্তু ইগোইস্টিক নই যে না মানুষকে মেরে ফেলতে হবে, তার জন্য আমাদের ইগোকে জেতাতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার এটা কোনোদিনও মানে না। তৃণমূল কংগ্রেস একাধিক জায়গায় রাজ্যে কৃষকদের উপর অত্যাচার করছে। আপনি বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গে তাদের ফল খারাপ হয়েছে। উত্তরবঙ্গে কতজন কৃষক থাকেন আপনার মনে আছে? এই তথ্যটা একবার রূপম বাবুকে দেখুন, দেখা। আমি বলবো যে কৃষকদের উপর তৃণমূল কংগ্রেস যে অত্যাচার এই রাজ্যে করেছে, ভারতে কোন রাজ্যে কৃষকদের উপর এই লেভেলের অত্যাচার হয়নি যেটা বাংলার বুকে হয়েছে, দরিদ্র মানুষের উপর হয়েছে। অন্য রাজ্যে কোথাও এই অত্যাচার গোটা ভারতবর্ষে দেখা যায়। বেশ, আপনাদের সামনে একটি ডেটা রাখবো, যে ডেটা নিয়ে কথা বলছিলেন রূপম বাবু এবং অরিজিৎ বাবু শেষে এই কথাটি টানলেন, তাই জন্যই এই বক্তব্যটা রাখাটা অত্যন্ত দরকারি। লাস্ট আপডেট 2022 সালের আপনাদের সামনে রাখবো। দ্য হিন্দু পেপারে এখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছিল আরটিআই এর পক্ষ থেকে 122 কৃষক সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন এই বঙ্গে। এবং যদিও বা এই বিষয় নিয়ে স্টেট গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল, মেনশন করা হয়েছিল, একটিও কৃষক মরেননি, আত্মহত্যা করেনি। রূপম বাবু,
কৃষক আত্মহত্যা যদি করেও থাকে, একজনও যদি করে থাকে, সেটার দায়িত্ব যেমন কেন্দ্রের ওপর বর্তায় ঠিক একই রকমভাবে রাজ্যের ওপরেও বর্তায়। তার কারণ ইতিমধ্যে আলুর দাম যেভাবে দিনের পর দিন বাড়ছে, সাধারণ মানুষের পকেট ফাঁকা হওয়ার নজির তৈরি হচ্ছে সমস্ত বঙ্গে। আমি রূপমবাবুর কাছে যাব, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। কেতনবাবু এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, আপনাদের দুজনের কাছেই স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো 1 মিনিট করে। রূপমবাবুর কাছে আসবো। রূপমবাবু, আলুর দাম চড় করে বাড়ছে, মধ্যবিত্তের পকেট সত্যি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। আর ঠিক এই জায়গাতে সত্যিই কি, আমার অন্তিম প্রশ্ন এক কথায় অঞ্জনের ছিল, সত্যি কি কৃষকরা তাদের দাম পাচ্ছে? রূপমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথমে আপনি যেটা বললেন যে কৃষক মৃত্যু নিয়ে, এটা 122 জন কৃষক মারা গেছে আপনি বললেন, সেখানে যে কোনো মৃত্যু আপনার RTI এর তথ্য অনুসারে আমি ধরে চলি, RTI তথ্য যদি ধরে চলি আমি, যে কোনো কৃষকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু সেখানে কারণ খতিয়ে দেখা কি কারণে সেটা হয়েছে। আজকে যে 700 জন কৃষক মারা গেছে তা কিন্তু সম্পূর্ণভাবে এই কেন্দ্রীয় সরকারের যে কৃষক বিরোধী আইন তার জন্য মারা গেছে। এবং 122 জন যদি RTI তথ্য ধরা হয় যে কি কারণে মারা গেছে, সেটা খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যে বলছেন আলুর দাম, আমি মনে করি সরকার এর দিকে চোখ দিয়েছে এবং খুব তাড়াতাড়ি, যা যদি কোনো কালোবাজারি হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, সরকার তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সরকার যথাযথ ব্যবস্থা নেবে সেখানে। কিন্তু আপনি বিজেপি শাসিত মহারাষ্ট্র একবার গিয়ে দেখুন ওখানে আলুর দাম কত। তারপর আমি অরিজিৎ বাবুকে জিজ্ঞাসা বলবো যে আপনি এই ডিবেট শোতে আবার ফিরে আসবেন এবং আমার সাথে এখানে কথা বলবেন। বেশ, অন্তিম লগ্নে রয়েছি, এবার চলে যাবো সরাসরি অরিজিৎ বাবুর কাছে। অরিজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিজেপি শাসিত মহারাষ্ট্র বললেন, মহারাষ্ট্রের কদিন আগে কংগ্রেসের, আপনাদের ইন্ডি জোটের কংগ্রেস এবং ওই উদ্ধব ঠাকরের সরকারের আমলে আলুর দাম কত ছিল সেটাও দেখে নেবেন, খুব একটা ডিফারেন্স নয়। 2 নম্বর হচ্ছে 20 টাকার পাউচ দিয়ে মানুষের পেট ভরানোর চেষ্টা করছে এই সরকার। 20 টাকার পাউচ দিয়ে আর কি বলবো, কিন্তু যেখানে আলুর দাম কোথায়, আদার দাম কোথায়, পেঁয়াজের দাম কোথায়, মুরগির মাংস 200 টাকা পার, মানুষ না খেতে পেয়ে মরছে, ইলেকট্রিক বিল দিতে গিয়ে মানুষের খাদ্য জুটছে না, স্ল্যাবের দাম বাড়ছে, সেখানে রূপমবাবুরা 122 জনের তথ্য অস্বীকার করবেন, এটাই স্বাভাবিক। কৃষকদের ধনে প্রাণে মারতে এরা চায়, এরা শুধুমাত্র এই ক্লাবকে পয়সা দিয়ে মানুষের ট্যাক্সের টাকায় মচ্ছব করবে, এরা শুধুমাত্র ইউনিটের স্ল্যাবের দাম বাড়িয়ে মানুষের পকেটের টাকা কেটে এই জ্যান্সি তাজিমুলদের পুষবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। আর পার্থবাবুর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে, এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একমাত্র উন্নয়ন। সরকারি চাকরি বেচে কৃষক মেরে তৃণমূল কংগ্রেস উন্নয়ন দেখাচ্ছে। বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের 3 জনকেই, কেতনবাবু আমাদের সঙ্গে জুড়েছিলেন, কেতনবাবু এবং অরিজিৎ বাবু এবং রূপমবাবু, আপনাদের 3 জনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসবার জন্য, এক কথা অঞ্জনের সাথে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করব, মূলত রাজ্যই হোক বা কেন্দ্রই হোক, যেই করুক না কেন, যেই সরকারি সাধারণ মানুষের কথা ভাববে, সাধারণ মানুষ তার কথাই ভাববে। অবশেষে শেষ বেলাতে এরকম যেন বিষয় না এসে দাঁড়িয়ে যায় যে রাজা তোর কাপড় কোথায় সাধারণ মানুষ বলতে শুরু করে। তাই মাথায় রাখবেন, শেষ কথাটা বলে জনতা জনার্দন। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।